ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সংস্কারের সুযোগ কাজে লাগানোয় জোর জামায়াতের। সংখ্যানুপাতিক নির্বাচন, 2 কক্ষ সংসদের দাবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসেছে জামাতের প্রতিনিধি দল। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়। সংলাপে জামাতের নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আলোচনা শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ করতে রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগাতে হবে। এ সময় জামাতের নায়েবে আমির সংখ্যানুপাতিক নির্বাচন ও 2 কক্ষের সংসদের দাবি জানান। পাশাপাশি সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মতামত দেন। তবে সংসদের মেয়াদ 4 বছরের বিষয়ে দ্বিমত পোষণ করে জামাত। এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চাই জামাত ইসলামী। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং এক্ষেত্রে আমাদের সার্বিক কোঅপারেশন থাকবে টু মেক ইট ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আলোচনার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? যে আলোচনাগুলো হয়েছে এই বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? দুঃখিত, আরাফাতের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে চেষ্টা করব তার সাথে সংযোগ প্রতিষ্ঠার। পরবর্তী খবরে যাচ্ছি। 1 মাসের মধ্যে মেজর সিনহা হত্যা মামলা শুনানি শেষ করে ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। আয়োজকরা বলেন, বিচারিক কার্যক্রমের উপর এখনও পলাতক ফ্যাসিবাদের প্রভাব রয়েছে, তবে এর প্রভাব কোনো বিচারেই পড়তে দেওয়া যাবে না। বিচারে যেন কোনো বৈষম্য না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। মেজর সিনহা হত্যা মামলার রায়ে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, তবে শুধু মেজর সিনহা নয়, সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে বলেও জানান আয়োজকরা। আপনারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের দেশ বিদেশে সফর করেন। আমাদের একটা জিনিস বলি, এটা অ্যাপিলেট ডিভিশনের যে কার্যক্রমটা আছে, এটা অতি দ্রুত যদি সম্ভব হয় আগামী 15 দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা শেষ করে, এবং আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি এটা শুধু আমাদের চাওয়া না, এটা গণমানুষের চাওয়া। সামনে কোন ধরনের প্রভাব, কোন ধরনের প্রতিপত্তি বা কোন ধরনের ইনফ্লুয়েন্স, সেটা দেশে হোক দেশের বাহিরে হোক, আমরা বাংলাদেশের জনগণ এই দেশে সেই ধরনের প্রভাব হতে দিব না ইনশাআল্লাহ। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। আরাফাত, বৈঠকটি তো এখনো চলছে, শেষ হলে হয়তো বিস্তারিত জানতে পারবো আপনার কাছ থেকে। এখন পর্যন্ত আলোচনার বিষয়ে কি জানা গেছে? একটার পরবর্তী সময় ডাক্তার আবদুল্লাহ তাহের এখানে আমাদের সাথে সংক্ষিপ্ত একটু কথা বলেছেন। মূলত এখানে জানেন যে 5টি কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ বিচার, সংসদ, সংবিধান, বিচার, দুর্নীতি এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিশনগুলো এগুলো দেওয়া হয়েছে, ওখানে 166টি প্রস্তাব করা হয়েছে। সেই বিষয়ে আলোচনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যেই ব্রিফিং করেছেন সেখানে উনি জানিয়েছেন যে প্রথমে তারা সংবিধান সংশোধন বিষয়ে কথা বলেছেন। এখানে আনুষ্ঠানিকভাবে দুটি খবর উনি জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ে, আর অনানুষ্ঠানিকভাবে আমরা ভিতরে যারা আছে তাদের সাথে কথা বলে 3টি বিষয় জানতে পেরেছি। যেটি উনি আনুষ্ঠানিকভাবে যে 2টি বিষয় জানিয়েছেন, উনি বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, সেই বিষয়ে তারা একমত হয়েছেন। তারা চাচ্ছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হোক। আর ঐক্যমত্য কমিশনের একটি প্রস্তাব ছিল যে
সংসদের মেয়াদ যেন 4 বছর হয় এবং রাষ্ট্রপতি যিনি হবেন তার মেয়াদ যেন 4 বছর হয়। তবে জামাত বলতে চাচ্ছে যে এটা 5 বছরই ঠিক আছে এবং রাষ্ট্রপতির বিষয়ে ওনারা 5 বছরের কথা বলেছেন। এর বাইরে আমরা এখানে অনানুষ্ঠানিকভাবে যারা মিটিংয়ে ছিলেন, বিশেষ করে জামাতে ইসলামী যে সদস্যরা এখানে ছিলেন, তাদের সাথে কথা বলে জেনেছি যে 2 বার প্রধানমন্ত্রী নির্বাচনের পরে আর কেউ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন না, এই ধরনের একটি প্রস্তাব তারা একমত হয়েছেন কমিশনের সাথে। তবে এটা ওনারা আনুষ্ঠানিকভাবে 4টার পরে বলবেন। আর সংবিধান বিষয়ে যে এনসিসি অর্থাৎ সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে ওনারা একমত হয়েছেন। আর সংসদে যে কথা বলার যে অধিকারের বিষয়, সংসদ সদস্যদের অধিকারের বিষয়, ওনারা ওইটা তো একমত হয়েছে। তবে ওনারা কিছু রিফর্ম বা রিভিউ দিয়েছেন, সেই রিভিউ হলে ওটা ওনারা একমত হবেন। তবে আমরা যতটুকু বুঝতে পারছি যে আজকে এই মিটিংটি অর্থাৎ 2টার পরবর্তীতে আবার যেই এখন বিরতি চলছে, খাবার এবং নামাজের বিরতির পরে এই প্রোগ্রামটি হয়তো আরও চলবে, তখন ওনারা একটা ব্রিফিং করবেন বলছেন। তবে আমরা যেটি বুঝতে পারছি যে এটি হয়তো একদিনে শেষ হবে না, জামাতের যারা আছেন তারা হয়তো একাধিক দিন এখানে কথা বলতে হতে পারে। ঐকমত্য কমিশনের সঙ্গে জামাতের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এই দুর্ঘটনাটি কিভাবে ঘটলো এ বিষয়ে কি জানা গেছে এবং 6 জন মারা গেছেন, তাদের পরিচয় সম্পর্কে জানা গেছে কিনা, তাদের স্বজনরা এসেছেন কিনা? আসলে মূলত আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেদবুনি ইউনিয়নের যে চেয়ারম্যান পাড়ায়, সেখানেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে। মূলত আজকে হচ্ছে বেদবুনিয়ার শাহেরি বাজারের হাটের দিনে কেনাকাটা শেষে 5জন যে যাত্রী তারা মূলত বাড়িতে ফিরছিল এবং সাথে সিএনজি চালক তিনি ও সহ টোটাল 6 জন এই ঘটনায় মারা গেছে। সর্বশেষ আমি যাদের তালিকা পেয়েছি, নিহতদের মধ্যে তৈয়ব আলী, যার হচ্ছে কাজীপাড়া চট্টগ্রাম, কাজীপাড়া রাউজান, নূরনাহার বেগম 45, তালুকদারপাড়া বেদবুনিয়া, মাহবুবুর রহমান 50 হাটাজারি, আর ইজাজুল ইসলাম বাটিয়ারি চট্টগ্রাম, জয়নাল আবেদিন রাউজান, এবং সর্বশেষ যে আহত মারা গেছে তিনি হচ্ছেন একটা মারমা মেয়ে, তিনি চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান। তো সর্বশেষ আমার কাছে যে তথ্য হচ্ছে যে ডেড বডিগুলো পুলিশ উদ্ধার করে প্রথমে বেদবুনিয়া যে পুলিশ ফাঁড়ি আছে সেখানে নিয়ে বর্তমানে আমি যে সর্বশেষ যে তথ্য, তাদেরকে রাঙামাটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে আনা হচ্ছে। সর্বশেষ 3 জনকে আনা হচ্ছে বলে আমি পুলিশের সূত্রে জানতে পেরেছি। আরেকটা বিষয় যে আমি বলি যে মূলত যে 5 জন যাত্রী এবং 1 জন চালক, মূলত সর্বশেষ 6 জন নিহত হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় যে চালক তিনি পলাতক আছেন। যে গাড়িটি মূলত হচ্ছে যে একটা পিকআপ, অর্থাৎ কাঠ বোঝাই পিকআপ, চট্টগ্রাম থেকে রাঙামাটির দিকে আসছিল। এর আসার পথে মূলত পিকআপ এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে 5 জন মারা যায় এবং হসপিটালে নেওয়ার পথে আরেকজন মারা যায়। তো ডাক্তারদের সাথে আমার কথা হয়েছে, যেটা জানতে পেরেছি আসলে যে সর্বশেষ যে মেয়েটি মারা গেছে, মারমা মেয়েটি, মূলত তাকে নেওয়ার পথে মূলত সে মারা যায় বলে ডাক্তাররা জানিয়েছেন। সর্বশেষ হচ্ছে আমার কাছে রাঙামাটির যে বেদবুনিয়ার সড়ক দুর্ঘটনা সর্বশেষ। সড়ক দুর্ঘটনার বিষয়ে রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সকাল 9টায় নিমতলা রেল স্টেশনের কাছে ঢাকামুখী লেনে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইউসুফ নিহত হন। তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার। সকালে বাড়ি থেকে ঢাকা যাবার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। এদিকে শুক্রবার রাত 2:30টার দিকে শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও 1 জন। পুলিশ জানায় মোটরসাইকেল করে 2 জন মাওয়া থেকে ঢাকার পথে হাসারা ব্রিজের কাছে পৌঁছালে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করেন। রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই অবস্থা আরও কয়েকদিন থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গত কয়েকদিনের টানা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সকাল থেকেই রয়েছে রোদের তীব্রতা, যা বেলা গড়ার সাথে সাথে আরও বাড়ছে। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন পড়েছেন বিপাকে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপপ্রবাহের মধ্যেই আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1টি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও কমবে না গরমের তীব্রতা। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 39 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। বায়ু দূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন কণা বাড়ছে। বাতাসে 2.25 আকারের বস্তুকণার মাত্রা বেশি জমছে। সেই সাথে তাপমাত্রা বাড়ার কারণেও ঘন ঘন হচ্ছে বজ্রপাত। এপ্রিল ও মে মাসে বায়ু দূষণ বেশি হলে বজ্রপাতের তীব্রতাও বাড়ে। সম্প্রতি বুয়েটে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এমন তথ্য বেরিয়ে আসে। দেশের আকাশে দেখা মেলে 3 ধরনের বজ্রবিদ্যুৎ। বিশ্বের 37% বজ্রপাত হয় বাংলাদেশে। এই বদ্বীপে বছরে বজ্রপাত হয় 80 থেকে 120 দিন। মার্চ থেকে মে এই 3 মাসে হয় প্রায় 59% বজ্রপাত, আর বর্ষায় জুন থেকে সেপ্টেম্বর 36%। তবে মোট বজ্রপাতের 70% হয় এপ্রিল, মে ও জুনে। বায়ু দূষণকে মূল কারণ বলছেন গবেষকেরা। এ সময় বাতাসে কার্বন, সালফেট সহ বস্তুকণার আধিক্য থাকে। এতে বজ্রপাতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। মেঘের যে ফিজিক্যাল প্রপার্টিজ আছে, গ্রুপেল, আইস পার্টিকেল, এই জিনিসগুলিকে এইটার মেকানিজমটাকে চেঞ্জ করে ফেলে দেখে ওই অ্যারোসল কণা ছড়ায় যায় গেলে এটার জলীয় বাষ্পকে পানির ফোঁটায় ঘনীভূত করে বরফের স্ফটিক আকারে জমা হয়। তো এইসব স্ফটিকের মধ্যে যখন সংঘর্ষ বেশি হয় তখনই চার্জ উৎপন্ন হয়ে বজ্রপাত হয়। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির সাথে উত্তর পশ্চিম থেকে আসা গরম বাতাস সঙ্গে স্থানীয় উত্তপ্ত আবহাওয়া মিলে তীব্র হচ্ছে তাপপ্রবাহ। গবেষকেরা বলছেন কোথাও 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে বজ্রপাত বাড়ে 12%। উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাস এবং এই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের মিথস্ক্রিয়ার ফলে এই বজ্রমেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পেয়েছে। শুধু সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা যে বৃদ্ধি পেয়েছে তা নয়, আমাদের ল্যান্ড সারফেস টেম্পারেচারও বৃদ্ধি পেয়েছে। সুতরাং বাড়তি যোগান দিচ্ছে এইসব বজ্রমেঘ তৈরির ক্ষেত্রে ল্যান্ড সারফেস টেম্পারেচারও। মৌসুমি বায়ু দেশের আকাশে আসার আগেই 2 মাস এপ্রিল ও মেতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এর প্রকোপ থাকে বেশি। বর্ষায় তীব্রতা বাড়ে সুনামগঞ্জ, রাঙামাটি ও চট্টগ্রামে। শীতে বেশি আক্রান্ত হয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের মানুষ। সম্প্রতি বজ্রপাত কবলিত জেলার সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। দুপুরের পর অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। উড়োজাহাজের টিকিটের দাম কমলেও ভাঙেনি সিন্ডিকেট, বলছে আটাপ। নজরদারির আহ্বান। শেরেবাংলা মেডিকেলে রোগ নির্ণয়ে 26 নতুন মেশিন। প্যাথোলজিতে জনবল বাড়ানোর দাবি। পাসপোর্টের তথ্য দিয়ে উড়োজাহাজের টিকিট বুকিংয়ের নিয়মের কারণে দাম এখনো কম। এতে যাত্রীরা স্বস্তিতে থাকলেও ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন আটাপ বলছে সিন্ডিকেট পুরোপুরি ভাঙা যায়নি এখনো। এজন্য টিকিট বিক্রিতে এয়ারলাইন্সগুলোর উপরও নজরদারির প্রয়োজন। এতে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। গেল ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নানা গন্তব্যে বিমান টিকিটের দাম বেড়ে যায় 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। গ্রুপ বুকিং স্কিমের অধীনে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনতে হতো প্রবাসী শ্রমিকদের। এমন পরিস্থিতিতে টিকিট বুকিংয়ের পরিপত্র জারি করে সরকার। এরপরই নাটকীয়ভাবে কমতে থাকে টিকিটের দাম, যা এখনও বহাল। দালাল বলছিল যে টিকিটের দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে, বর্তমানে একটু কম। আমি সিঙ্গাপুর যাচ্ছি, ইউএস বাংলা এয়ারলাইন্স আগে 90,000 ছিল, এখন 60,000 হয়েছিল। আমাদের সাথেরই লোক গেছে 80,000 85,000 করে কাইটা, আর এখন হচ্ছে 40,000 42,000 পাওয়া যাচ্ছে। এজেন্সির মালিকরা বলছেন যাত্রীর নাম বিবরণ দিয়ে টিকিট বুকিংয়ের নিয়মের জন্য অতিরিক্ত টাকা নিতে পারছে না সিন্ডিকেটে জড়িত এজেন্সিগুলো, আর এতেই কমছে দাম। এই ধরনের বাংলাদেশে 20-25টা লাইসেন্স আছে, ওরা টিকিটগুলো ব্লক করে রাখে। ব্লক করার কারণে দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে সাধারণ যারা লেবার শ্রেণীর লোক যায়, এদের টিকিটের যে রিয়াদের একটা টিকিটের দাম যদি 50,000 টাকা থাকে, সেটা হয়ে গেছিলো 80-90,000 টাকা পর্যন্ত।
এ বিষয়ে আটাপ জানায় এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রিতেও সরকারের নজরদারি প্রয়োজন। সেক্ষেত্রে পুরোপুরি ভাঙতে পারে সিন্ডিকেট। পুরোপুরি বন্ধ হয় নাই, আমরা বলবো যে 60 to 70% কমে গিয়েছে। তো এটাকে আরও মনিটরিং করলে আরও এটা কন্ট্রোল করা সম্ভব। এর মধ্যেও কিছু কিছু এয়ারলাইন্স তাদের ফ্লাইট কিন্তু ক্যান্সেল করেছে, কমিয়েছে। তারা কিন্তু যখনই এই সাপ্লাইটা কমে যায় আমাদের ডিমান্ড কিন্তু আবার বেড়ে যায়। তো সাপ্লাই এবং ডিমান্ডের একটা গেম এখানে তারা প্লে করে। বর্তমানে টিকিট বুকিংয়ে 72 ঘন্টার মধ্যে বরাদ্দ করা না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। গ্রুপ বুকিংয়ের নামে অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলেও 7 দিনের মধ্যে যাত্রীদের বিস্তারিত তথ্য দিতে হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে আতঙ্কিত এলাকার মানুষ। 1 মাসের ভাঙনে নদীর গর্ভে বিলীন হয়েছে অর্ধশত বসতবাড়ি, ফসলি জমি। ভাঙন হুমকিতে আছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। এদিকে আসছে বর্ষায় মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদীর ভাঙনে ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার। জামালপুরের দেওয়ানগঞ্জের চর ডাকাতিয়া গ্রামের বাসিন্দা তমিজ উদ্দিন একবার দুবার নয়, তার 70 বছর বয়সে যমুনা নদী বসত ভিটা কেড়ে নিয়েছে 11 বার। আমি 11 বার বাড়ি ভাঙছি। ভাঙার পরে এখন যে জায়গায় আছি এই 10-15 দিনের মধ্যে জায়গাও থাকবে না। তমিজ ছাড়াও 28 মার্চ থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে নদীতে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসত বাড়ি ও কয়েক একর ফসলি জমি। ভাঙনের হুমকিতে মসজিদ, মাদ্রাসা সহ 3 শতাধিক বসত বাড়ি। এই স্কুল আছে, স্কুলটা ভেঙে যাবে। বিভিন্ন সময় বিভিন্ন জন এসে বাজেটের আশ্বাস দিয়ে গেলেও আজ পর্যন্ত তেমনভাবে কেউ কাজ করে নাই। ভাঙন এলাকায় 10,000-এর বেশি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষা প্রতিবেদন পেলেই স্থায়ী প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান কর্মকর্তারা। একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। তখন এই অঞ্চলের নদী ভাঙন থেকে মানুষজন রক্ষা পাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে আসছে বর্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ভাঙনের ঝুঁকিতে শতাধিক পরিবার। তারা বলছেন টেকসই সমাধান না হওয়ায় প্রতি বর্ষায় ভাঙনের কবলে পড়ে ধলাই নদী। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর 12টি স্থানে সংস্কারের কাজ চলছে। ধলাই নদীর ভাঙনের শিকার হওয়ার কারণে আমরা বছর বছর শুধু এদিকে সরি। সব ভাঙ্গা মিশে গিয়ে ভাঙ্গে 13টা পয়েন্ট আমরা অলরেডি মেরামত কাজ চলমান আছে। এছাড়াও আমাদের আরো 5টা পয়েন্টের ঝুঁকি আছে। আমাদের এই ঝুঁকিপূর্ণ মানে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ 5টা পয়েন্ট আছে, এগুলো আমরা মেরামত করার জন্য অলরেডি আমরা প্রস্তাবনা প্রেরণ করছি। এলাকাবাসীরা জানান উপজেলার করিমপুর, শিমুলতলা, নারায়ণপুর, বড়গাছা সহ 20টি পয়েন্টে ভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগ নির্ণয়ে 26টি নতুন মেশিন স্থাপন করা হয়েছে। প্রতিদিন 1000 রোগ নির্ণয় পরীক্ষা করা হচ্ছে হাসপাতালে। খরচ হচ্ছে সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত। তবে প্যাথোলজি বিভাগে ডাক্তার ও মেডিকেল টেকনোলজিস্ট বাড়ানোর দাবি রোগীদের। বরিশাল শেরেবাংলা মেডিকেলে এপ্রিলের শুরুতে স্থাপন করা হয়েছে ইটিআই 4 রঙের ড্রপার আল্ট্রাসোনোগ্রাম, ডেন্টাল এক্স-রে সহ রোগ নির্ণয়ের অত্যাধুনিক 26টি মেশিন। এতে সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা খরচ হচ্ছে রোগীদের। পরীক্ষা নিরীক্ষার জন্য ডায়াগনস্টিকগুলো খরচ হতো 200 থেকে 4500 টাকা। কম খরচে আধুনিক মেশিনে রোগ নির্ণয় পরীক্ষা করতে পেরে খুশি রোগীরা। খুবই কম টাকায় আমরা টেস্ট করাইতে পারতেছি। আমরা এখানে আরও একটু ম্যান পাওয়ারটা বাড়ানো চাই। সরকার থেকে যদি একটু ম্যান পাওয়ারটা বাড়ায় দেয় আমরা আরও উপকৃত হব। নতুন মেশিনগুলো আসার পরে রোগীদের ভোগান্তি অনেক কমে গেছে। আমরা এখানে প্রতিদিন 300-400 পেশেন্ট এবং সহস্রাধিক টেস্ট দৈনিক করে থাকি এবং কাজের ক্ষেত্রে এই মেশিনগুলো আসায় আমাদের অনেক সুবিধা হয়েছে। তবে প্যাথোলজি বিভাগে ডাক্তার ও টেকনোলজিস্টের 60 জনবলের বিপরীতে আছে 26 জন। আধুনিক যন্ত্রপাতি থাকার পরও রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের প্রশিক্ষিত আরও জনবলের দরকার, সেটাও দরকার এবং রিয়েজেন্ট সাপ্লাইটাকে আসলে নিশ্চিত করতেই হবে, না হলে আমরা রোগীকে কন্টিনিউয়াস সেবাটা দিতে পারবো না। নতুন নিয়োগ না পাওয়া পর্যন্ত স্বল্প জনবল দিয়ে সেবা চালিয়ে যাওয়ার পরামর্শ হাসপাতালের পরিচালকের। আমরা যারা নিজ উদ্যোগে ট্রেনিং করি, বিভিন্ন আমাদের যে প্রতিষ্ঠান ডেভেলপ করছে, আমরা অনেক সময় নিজেরা সিস্টারদেরকে পাঠাই বা প্যারামেডিকদেরকে পাঠিয়ে কিন্তু আমরা লোকালি ট্রেনিং করে নিই। ওরা এসে ট্রেন অফ দ্য ট্রেনার্স, ওরা এসে নিজেদের লোকদের আমাদেরকে শেখায়। এইভাবে কিন্তু আমরা চলতেছে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অন্তত ৬,০০০ রোগী সেবা নিতে আসছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।